বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার নাম্বার 2, নিউটন-রাপসন মেথড। তো চলো শুরু করি। নিউটন-রাপসন মেথড শুরু করার আগে তোমাদেরকে আমি দুইটা জিনিস সম্পর্কে একটু অবগত করি। একটি হচ্ছে আসন্ন মান কি, আর একটা জিনিস হচ্ছে প্রকৃত মূল কি। প্রকৃত মূল বা প্রকৃত মান, দুইটি জিনিস সম্পর্কে একটু লক্ষ্য করো। আসলে প্রকৃত মূলটা কি? প্রকৃত মূল হলো কোনো রাশি বা পরিমাপের সঠিক বা নিখুঁত পরিমাপ। আমি লিখে দিচ্ছি না, একটু মুখে মুখে বলি। কি বললাম? প্রকৃত মূল হলো বা প্রকৃত মান হলো কোনো রাশি বা পরিমাপের সঠিক বা নিখুঁত পরিমাপ, যেই মানের জন্য বীজগাণিতিক রাশি সিদ্ধ হয়। আমি একটু পরে উদাহরণ সহকারে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে প্রকৃত মূল কি? যে মানের জন্য একটা সমীকরণ বীজগণিতিক রাশি সিদ্ধ হয়, সেটাই হচ্ছে প্রকৃত মূল। আর আসন্ন মান হচ্ছে কোনো রাশি বা পরিমাপের মোটামুটি বা কাছাকাছি পরিমাপ। যখন কোনো পরিমাপের মান নির্ণয় করা সম্ভব হচ্ছে না বা পরিমাপের সঠিক মান নির্ণয় করা প্রায় অসম্ভব, তখন আমরা আসন্ন মান ব্যবহার করি। চলো একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আসন্ন মান এবং প্রকৃত মূল ক্লিয়ার করি। একটা উদাহরণ যদি আমি এখানে লিখি যে f of x equal to √2, অথবা আমি যদি লিখলাম f of x equal to √x, এখানে x এর মান যদি আমি 2 বসাই, ভালো করে লক্ষ্য করো, x এর মান যদি এখানে আমি 2 বসাই, তাহলে আমার পাচ্ছি হচ্ছে এইটা। তার মানে আমরা এখানে পাচ্ছি f of হচ্ছে 2 ইকুয়াল √2। এই √2কেই বলা হচ্ছে প্রকৃত মান বা প্রকৃত মূল। কিন্তু আমি যদি লিখতাম এরকম করে, √2 এর মান লিখতাম যে 1.4142, মনে রাখার জন্য আমি 4142 করে মনে রাখি, এটা লিখতাম। অথবা আমি যদি লিখতাম 1.41, তাহলে এই দুটোকে বলা হচ্ছে আসন্ন মান। তাহলে এগুলো হচ্ছে আসন্ন মান, কিন্তু এটাকে বলা হচ্ছে প্রকৃত মূল, কারণ এটা আমি ব্যবহার করলে এক্স্যাক্টলি মান পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা √2 এর একদম পারফেক্ট মান নয়। আরও একটা যদি উদাহরণ দিই, মনে করো যে f of x equal to 2x minus 6, এখান থেকে কিন্তু আমরা 2x minus 6 equal to যদি 0 ধরি, তাহলে এখানে x এর মান পাচ্ছি 3 × 6 মানে 3। তাহলে আমি কি এটা কি বলতে পারবো না f of 3 equal to 0, মানে x এর মান যদি 3 বসায় তাহলে এই রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। তার মানে এই 3কেই বলা হচ্ছে প্রকৃত মান বা প্রকৃত মূল। বুঝতে পারলে? তাহলে প্রকৃত মূলটা হচ্ছে সেই মান, যেই মান সমীকরণের মধ্যে বসায় দিলে রাশিটির মান 0 আসবে বা সিদ্ধ হবে। একটু হলে আশা করি বুঝতে পারছো। চলো উপপাদ্যটা প্রমাণ করি। দেখো, ধরি f of x equal to 0 সমীকরণের আসন্ন মান, দেখতে পাচ্ছ, আসন্ন মান x0 এবং x0 প্লাস h হচ্ছে প্রকৃত মূল। তাহলে কিন্তু আমি উপরে বলেছিলাম প্রকৃত মূল হলেই সেটাকে আমরা এটাকে যেহেতু প্রকৃত মূল হচ্ছে x0 প্লাস h,
এক্স প্লাস এইচ, তার মানে এটাকে আমরা শূন্য ধরতে পারবো। কেন? প্রকৃত মূল বসানোর পরে সমীকরণগুলো সিদ্ধ হয়, এই জন্য। আচ্ছা, সেগুলো পরে। তাহলে ধরি এফ অফ এক্স সমীকরণের আসন্ন মান এত এবং প্রকৃত মূল এত, তাহলে এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু 0, যেখানে এইচ খুব ক্ষুদ্র রাশি। দেখো এখানে এখন হচ্ছে মজার বিষয়। এখন এই যে প্রকৃত মূল এক্স জিরো প্লাস এইচকে, এটাকে টেইলর ধারায় বিস্তৃতি করে পারবো। টেইলর ধারায় সম্প্রসারণ বা বিস্তৃতি করে পাই, সম্প্রসারণ করে পাই, সম্প্রসারণ করে পাই। তাহলে বিস্তৃতি যদি করি, তাহলে তোমরা তো জানোই যে বিস্তৃতি কেমন করে নির্ণয় করতে হবে। এফ অফ এক্স নট প্লাস এইচ এফ অফ এক্স জিরো প্লাস এক্স প্রাইম এইচ এক্স প্রাইম এক্স জিরো প্লাস এইচের উপর স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল ডাবল প্রাইম এক্স নট প্লাস ডট ডট ডট। এখন দেখো তো, এখানে আমি উপরে লিখছি এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু 0, তাহলে এই রাশিটার মান হচ্ছে 0, তার মানে আমরা এটা কি 0 বলতে পারবো না? তাহলে এটার সমান আমরা বলতে পারবো 0। তাহলে লিখি অতএব এক্স জিরো এইচ এফ প্রাইম এক্স জিরো 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এক্স জিরো ডট ডট ইকুয়াল টু 0। কেন? এই যে এই মানটা সমান আমার 0, এটা তো আমরা জানি। তাহলে এখন আমরা কি করব দেখো, যেহেতু এইচ খুব ক্ষুদ্র রাশি, তাহলে এইচের দ্বিতীয় ও উচ্চতর ঘাত বিশিষ্ট পদ বাদ দিয়ে পাই বা বর্জন করে পাই। হ্যাঁ, বাদ দিয়ে এইচের আসন্ন মান H1 হলে উপরের সমীকরণ থেকে পাই কি পাই এখান থেকে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, দ্বিতীয় এবং উচ্চতর ঘাত বিশিষ্ট পদ, যেমন এখানে এইচের উপর স্কোয়ার আছে, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো পদ আমরা বাদ দেব। কেন? যতই পদ ক্ষুদ্র হোক না কেন, তার উপর যতই স্কোয়ার করব, যতই বর্গ করব, পদগুলো আরও ছোট হয়ে যাবে, মানগুলো আরও ছোট হতে থাকবে, এই জন্য। তাহলে আমরা পাবো অতএব এফ অফ এক্স জিরো প্লাস H1 এফ প্রাইম এক্স জিরো ইকুয়াল টু 0। তার মানে এই পদগুলো আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এই সমীকরণটা আমরা এটা লিখতে পারবো। তো এখান থেকে একটা মজার জিনিস দেখো, এখান থেকে এইচের মান নির্ণয় করব, মানে এই একটা সমীকরণ আকারে, বা H1 ইকুয়াল টু, এটা এই পাশে গেলে মাইনাস এফ জিরো, এটা এই পাশে আসলে এফ প্রাইম এক্স জিরো। তার এটাকে আমরা একটা সমীকরণ ধরি, যেখানে এফ প্রাইম এক্স জিরো এই মানটা কখনো 0 হবে 2-3-9-11 না। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা H1 এর মানটা নির্ণয় করলাম। ওকে, এরপরে দেখো আমরা একটা একটা করে তো মান নির্ণয় করতেছি, তাই না? যেমন এখান থেকে কোথায় গেল,
এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা তো আসন্ন মান, এটা আসন্ন মান, তাই না? কিছু কিছু আসন্ন মান একটার থেকে একটা সুন্দর অথবা পারফেক্ট অথবা ভালো বলতে পারো। যেমন এই আসন্ন মানের চেয়ে এই আসন্ন মানটা ভালো কেন? এখান থেকে এই মানটা পারফেক্ট। আমি যদি এই যে 4 2 এর পর আরও কিছু লিখতাম তাহলে সেই মানটা পারফেক্ট হতো। তেমনি এটাকে আমি যদি x0 ধরি বা x0 ধরি, তার মানে এটা হচ্ছে x1, তার মানে x0 থেকে x1 আসন্ন মানটা আরও ভালো। সেই কথাটা আমি একটু সুন্দর করে গোছায় লিখব। আমার কথা তোমরা বুঝতে পারতেছো নাকি জানি না, একটু ধৈর্য সহকারে দেখো। x0 এর চেয়ে x1 আসন্ন মানটি আরও ভালো, তাই আমরা লিখতে পারি x1 = x0 + h। কথাটা কি বুঝতে পারলে? এখন আমরা এই যে h এর মান, এই যে এটা 1 নম্বর সমীকরণ থেকে এখানে h বসাই দেব। তাহলে আমরা পাবো হচ্ছে h1 x1 x0 প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস একবার দিবে এটাকে, মাইনাস f0 f' x0। বুঝতে পারলে? আবার যদি তোমরা এখানে লিখতে যে x1 এর চেয়ে আরও ভালো আসন্ন মান কোনটা, x2 এর চেয়ে আরও ভালো আসন্ন মান কোনটা, x3। এইভাবে আমরা চলতে থাকবো, বুঝছো? তাহলে এই কাজটা যদি এখন আমি করি আবার, যে x0 এর স্থলে x1 এবং x1 এর স্থলে x2 ব্যবহার করে পাই। কি পাই? এই যে x1 এর জায়গায় বসালাম হচ্ছে x2, আবার নোটের জায়গায় বসালাম 1 মাইনাস x0 জায়গায় বসাবো 1 f' x1, যা আরও ভালো মান, যা আরও ভালো মান। তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, বইগুলো দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি এখানে শুধু কয়েকটা জিনিস এক্সপ্লেন করলাম, যে আসন্ন মান কি, প্রকৃত মূল কি, এবং এই মানগুলো কিভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আরও একটা কথা, ইম্পর্টেন্ট কথা লিখতে হবে, সেটা হচ্ছে x1কে যদি তোমরা xr ধরো, তাহলে এখানে কয়েকটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে। xr + 1 মাইনাস xr, এই মডুলাসের মান কোনো কাঙ্ক্ষিত মানের চেয়ে ছোট না হওয়া পর্যন্ত এই পদ্ধতি অগ্রসর হই। মানে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানের চেয়ে ছোট না হওয়া পর্যন্ত, সেই কাঙ্ক্ষিত মানটা কি, এই কাঙ্ক্ষিত মানগুলো আমরা কখন পাবো, কখন বুঝবো? যখন আমরা সমাধান করব। কোনো একটা সমাধান করে তোমাদেরকে যখন দেখাবো, তখন কাঙ্ক্ষিত মান কোথা থেকে পাবো, সেই মানগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে তখন বুঝাবো। তাহলে অগ্রসর হয়। অতএব মনে করো x1কে তুমি যদি xr ধরো, তাহলে এটাকে পাবো হচ্ছে xr + 1, এখানে পাবো হচ্ছে xr মাইনাস f of xr ডিভাইডেড f' of xr। তো এটাই হচ্ছে যেখানে আর হচ্ছে 0 1 2 ডট ডট ডট। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় নিউটন-র্যাপসন মেথড। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নিউটন-র্যাপসন মেথডের সূত্র। আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রের সাহায্যে অঙ্ক করব। তো এই পর্যন্ত আমাদের এটাকে শেষে একটা কথা লিখবে। অতএব আসন্ন মান নির্ণয়ের
এই পর্যায়ক্রমিক পদ্ধতিকে নিউটন-র্যাপসন মেথড বলে। নিউটন-র্যাপসন পদ্ধতি বলে। এখান থেকে আমরা এইভাবে এটা শেষ করব। এখন আমি এখান থেকে একটু আলোচনা করব লিমিটেশন অফ নিউটন-র্যাপসন মেথড। মানে হচ্ছে নিউটন-র্যাপসন মেথডের কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, সেই সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করি। দেখো, লিমিটেশন অফ নিউটন-র্যাপসন মেথড। তো সীমাবদ্ধতার 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এই যে এখানে আমাদের সূত্র, এই মানটা কখনো 0 অথবা 0-এর কাছাকাছি হওয়া যাবে না। এই মানটা 0 অথবা 0-এর কাছাকাছি হওয়া যাবে না। যদি হয় তাহলে এই পদ্ধতি কার্যকর হবে, তার নয় আকারে না। তাহলে আমরা 1 নম্বর সীমাবদ্ধতাটা কি, যে যদি a প্রাইম xr ইকুয়াল টু 0 অথবা a প্রাইম xr 0-র কাছাকাছি যদি হয়, তাহলে এই পদ্ধতি কাজ করবে না, মানে কার্যকর হবে না। এটা হচ্ছে 1 নম্বর সীমাবদ্ধতা। এখানে 0-এর কাছাকাছি হওয়া যাবে না এই মানটা। 2 নম্বর সীমাবদ্ধতা কি দেখো, যদি আদি মূল x0, মানে যে মূলটা আমরাকে ধরে নিব, অঙ্ক করার সময় একটা মূল ধরে নিতে হয়। সেই মূলগুলো কি আমরা অঙ্ক করার সময় বুঝবো যে এটাকে আদি মূল, এটা ধরে নেওয়া মূল। যদি আদি মূল প্রকৃত মূল থেকে অনেক দূরে হয়, প্রকৃত মূল বা প্রকৃত মান হতে অনেক দূরে হয়, তাহলে কাঙ্ক্ষিত মূল বের হবে না। কাঙ্ক্ষিত মূল বের না হয়ে, মানে অন্য একটি মূল বের হবে, অন্য একটি মূল বের হবে। আমি এটা যদি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেখাই, যে একটা মান হচ্ছে মনে করো 3.1416, এটা মনে করো একটা মূল। কিন্তু তুমি একটা মান ধরে নিছো এরকম 3.91416, এরকম মনে করো ধরে নিছো তুমি। হ্যাঁ, তাহলে দেখো তো এই মূলটা থেকে এই মূলটা কি অনেক দূরে অবস্থান করতেছে না? দেখো তো, তুমি এখানে 9 বাদ দিয়ে তুমি ডাইরেক্ট এখানে 4 লিখতে পারো। তার মানে এখানে 3 আর এখানে আছে 4, মান কি অনেক ব্যবধান হয়ে গেল না? অনেক দূরে অবস্থান করতেছে না? তখন আমাদের প্রকৃত মূল না বের হয়ে আজগুবি একটা ভিন্ন মূল বের হতে পারে। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, এটা উদাহরণ দিলাম। যাই হোক, 3 নম্বর হচ্ছে, 3 নম্বর সীমাবদ্ধতা একটু দেখো, যে কোনো বিশেষ মান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কোনো বিশেষ মান যদি বারবার পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্ত হয় মানে বারবার একই মান চলে আসে, এই অবস্থার সৃষ্টি হলে কী হবে দেখো, এই অবস্থার সৃষ্টি হলে xr+1 বিন্দুর স্পর্শক আবার x = xr বিন্দুতে
এক্স অক্ষকে ছেদ করবে। এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, তারপর আমি একটু লিখে দিচ্ছি, একটু ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে এটার মানে কি একটু দেখো, যখন আমরা এই পদ্ধতিতে মূল বের করার চেষ্টা করব বা গণনা করার চেষ্টা করে থাকব, তখন এমন অবস্থার সৃষ্টি হবে যে দুইটা বিন্দু বারবার ঘুরপাক খাবে। একটা বিন্দু পাবো, একটা বিন্দুর জন্য একটা মান পাবো, এই মানের জন্য আবার এটা পাবো। কিন্তু আসলে নিউটন র্যাপসন মেথডে এইরকম অনন্তকাল প্রক্রিয়াকে আমরা ইনফিনিটিভ লুপ বলে থাকি। হ্যাঁ, ইনফিনিটিভ লুপ। তো এই লুপ কখনো শেষ হয় না, কিন্তু বাস্তবিকভাবে এইরকম মান খুঁজে পাওয়া খুব কঠিন। এরকম মান খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু হয়টা কি, মনে করো আমরা তো এরকম করে একটা মান সহজে বের করতে পারি, যে মনে করো একটা মান মনে করো হচ্ছে 2, প্রকৃত মূল হচ্ছে 2। তো এই 2 এর কাছাকাছি আমরা কেমন করে যাই, 1.8 বা 1.821, তারপরে একটা মান বের করতে পারি 1.831, আবার একটা মান বের করতে পারি 1.9, এরপরে যায় একবার 2-তে। মানে একটু ধারাবাহিকভাবে একটা 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 করে কাছাকাছি মানগুলো বের করে আমরা প্রকৃত মূলগুলো বের করি। কিন্তু এই 3 নম্বরের ক্ষেত্রে পুনরাবৃত্তি যখন হবে, তখন আমরা এই সিরিয়াল মানগুলো পাবো না, মান পাবো এলোমেলো। যেমন এখানে পাইছি 2, এখানে পাইছিলাম 5, এখানে পেলাম 3, এখানে পেলাম 8, এরকম এলোমেলো মান পেয়ে যাব। তো এই এলোমেলো মান যদি এইরকম পদ্ধতিতে, মানে নিউটন র্যাপসন মেথড পদ্ধতিতে, এই একটা প্রবলেম দেখা দেয়। এই 3টা সীমাবদ্ধতা, হ্যাঁ, এই সীমাবদ্ধগুলো একটু পড়বে, এটা ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এখানে আমি 2টা জিনিস বুঝালাম, একটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, আর একটা বুঝালাম হচ্ছে এর সীমাবদ্ধতা। আমি কতটা বোঝাতে পারলাম জানি না, তবে কোনো প্রশ্ন থাকলে আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেই, সেখানে তোমরা SMS করবে, নক দিবে, আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা তো জানোই, 01567809421। এখন আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, নিউটন র্যাপসন মেথড পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য। খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমি চিত্রটা একটু দাগায় নিলাম বর্ণনার সুবিধার্থে। দেখো, নিউটন র্যাপসন মেথড পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য, এটা হচ্ছে এক্স ও ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্ররেখা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা। তো এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে এ বিন্দু। কি ধরে নিলাম, এক্স অক্ষকে ছেদ করেছে, এটা হচ্ছে এ বিন্দু। দেখতে পাচ্ছ, দেখো। আচ্ছা, এখানে পরপর 3টা স্পর্শক আঁকবো। P0 স্পর্শক, এটা হচ্ছে P1 বিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে P2 বিন্দুতে স্পর্শক। এইভাবে আমরা স্পর্শকটা এ বিন্দুতে চলে যাব। তার মানে ও এ, এখানে এই যে ও এ হলো এই সমীকরণের প্রকৃত মূল। কি বললাম, ও এ এই সমীকরণের প্রকৃত মূল। প্রকৃত মূলের কাছাকাছি চলে যাচ্ছে আমরা, কারণ প্রকৃত মূলটাই আমরা বের করার তো চেষ্টা করি, তাই না? আচ্ছা, এখানে যদি পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষকে, এটা হচ্ছে T1 বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে T0, T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, এভাবে চলতে চলতে এ বিন্দুতে চলে আসবে। তাহলে এই যে ও থেকে এই যে T0 এর অবস্থানটা হচ্ছে এতটুকু, এখানে ভুজ হচ্ছে x0। আবার এখান থেকে
T1 পর্যন্ত, আমি এটা একটু পরে এক্সপ্লেন করতেছি, চিত্রটা শুধু একটু মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে x1, আর এখান থেকে এই যে T2 পর্যন্ত এটা হচ্ছে x2। ওকে, চিত্রটা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তবে একটু লক্ষ্য করো, আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো এটা যদি ভুজ হয় তাহলে ভুজ কুটি এটা হচ্ছে এই যে P0 T0, এটা হচ্ছে f of x0, এটা P1, এটা T1, তাহলে এখান থেকে এটার নাম হচ্ছে f of x1, এটা P2, এটা T2, তাহলে এই যে এই রেখাটা এটা হচ্ছে f of x2, বুঝতে পারলে? তেমনইভাবে এই যে T0 থেকে T1, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে h, এটা h1, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে h2, এইভাবে এটার থেকে এটার দূরত্ব হচ্ছে h3। এইভাবে আমরা এ বিন্দু পর্যন্ত পৌঁছব। কেন? কারণ হচ্ছে ও এ হচ্ছে এই সমীকরণের প্রকৃত মূল। এই প্রকৃত মূল নির্ণয় করার জন্য এত কাহিনী করতেছি আমরা। এখন আমি একটু এক্সপ্লেন করি, বাংলা তো তোমাদের বই লেখায় আছে, তারপর আমি একটু তোমাদেরকে এখানে দেখাই। চিত্র এখানে আছে, আমি এখান থেকেই লেখা শুরু করি। মনে করি y equal to f of x বক্ররেখাটি x অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে P0 একটা হচ্ছে স্পর্শক, আচ্ছা, বক্ররেখার উপর P0 বিন্দুতে একটি স্পর্শক আঁকি যার ভুজ হচ্ছে ও T0, যার ভুজ হচ্ছে ও T0, এবং x অক্ষকে T1 বিন্দুতে ছেদ করে। দেখো এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা x অক্ষকে এই যে T1 বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এই কথা বলা হচ্ছে। আর ভুজ কোথায়? এই বিন্দুতে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা জানি এখান থেকে এটা হচ্ছে x অক্ষ বরাবর, এরপর হচ্ছে y অক্ষ বরাবর, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কুটি, এটা তো তোমরা জানোই। তো একইভাবে এই P1 বিন্দুতে একই কথা লিখব, যে আবার বক্ররেখার উপর P1 বিন্দুতে স্পর্শক, দেখতে পাচ্ছ, স্পর্শক আঁকি যার ভুজ হচ্ছে, দেখো এখানে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এখান থেকে এই পর্যন্ত, মানে ভুজ হচ্ছে ও থেকে T1 পর্যন্ত, ভুজ হচ্ছে ও T1, এবং যা x অক্ষকে কোথায় ছেদ করলো? ছেদ করতে হচ্ছে T2 বিন্দুতে, x অক্ষকে T2 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এরপরে এই T2 বিন্দুটি T1 এবং A এর মধ্যে অবস্থিত, এই T2 বিন্দুটি T1 এবং A এর মধ্যে অবস্থিত, এই কথাটা লিখব। দেখো T2 বিন্দুটি T1 এবং A এর মধ্যে অবস্থিত। হ্যাঁ, পুনরায়
P2 বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। এইভাবে স্পর্শক অঙ্কন করতে করতে আমরা এ বিন্দুতে যাই পৌঁছাবো। হ্যাঁ, সেই একই কথা আরেকবার লিখব যে P2 বিন্দুতে একটি স্পর্শক আঁকি যার ভুজ হলো, দেখো এখানে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, এটা হচ্ছে তার এটা স্পর্শক যদি হয় এটা হচ্ছে T3, হ্যাঁ এটা T2, এটা হচ্ছে T3, তাহলে যার ভুজ হচ্ছে, যার এখান থেকে স্পর্শক অঙ্কন করলাম তার মানে ভুজ হচ্ছে O থেকে T2 পর্যন্ত, ও T2, যার ভুজ হচ্ছে ও T2, বুঝতে পারলে? তাহলে এই যে T3 এটা কোথায় অবস্থিত, T3টা কোথায় অবস্থিত, T2 এবং A এর মধ্যে অবস্থিত, এই কথাটা লিখব। এখন T3 T2 এবং A এর মধ্যে অবস্থিত। একটু লক্ষ্য করে এই বর্ণনাগুলো কিন্তু তোমরা একা একা পারবে। হ্যাঁ, তারপর আমি একটু এক্সপ্লেন করতেছি সংক্ষিপ্তভাবে। সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা সূত্রটা প্রমাণ করব কেমন করে, বর্ণনাগুলো তোমরা নিজেরাও পারবে। এখন কি করব দেখো, এখান থেকে T0 T1 T2 T3 আছে যেগুলো, এই বিন্দুগুলো আমি শুধু বর্ণনা করতেছি, মানে প্রমাণটা একটু পরে দেখাচ্ছি। T0 T1 এরপর হচ্ছে T2, এই বিন্দুগুলি ক্রমান্বয়ে A এর নিকটবর্তী মানে হচ্ছে এক্স অক্ষকে ছেদ করতে, এক্স অক্ষের, দেখো এখানে হচ্ছে এই বিন্দুগুলি নিকটবর্তী এক্স অক্ষের ছেদ অংশ। তাহলে এখান থেকে আমরা বিন্দুগুলো ভুজগুলো পাচ্ছি হচ্ছে ও T0, ও T1, এবার হচ্ছে ও T2। হ্যাঁ, এইভাবে আমরা ক্রমান্বয়ে ও এতে পরিণত করব। ও এতে পরিণত করব কেন? কারণটা হচ্ছে ও এই হচ্ছে এই যে এই সমীকরণের প্রকৃত মূল। আচ্ছা, সেই কথাটা একটু লিখে নিব যে ও এ হলো f of x equal to 0 সমীকরণের প্রকৃত মূল। তাহলে আমরা এই আসন্ন মান কি পাচ্ছি দেখো, এই যে এখান থেকে আমরা হচ্ছে ও T2 T0 এটা হচ্ছে আসন্ন মান, আবার হচ্ছে ও T1 এগুলো হচ্ছে আসন্ন মান বের করতে শেষ পর্যন্ত যায় ও এতে পরিণত করব। কেন করব? কারণটা হচ্ছে ও এই হচ্ছে প্রকৃত মূল, আসন্ন মানের কাছাকাছি যাব। আমার কথা কি বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে, আমার সাউন্ড শুনতে পাচ্ছ নাকি জানি না, একটু রেসপন্স করবে। হ্যাঁ, ওকে। তাহলে ও T0, ও T1, ও T2 এভাবে ও T3 ইত্যাদি প্রকৃত মূলের আসন্ন মান, প্রকৃত মূলের আসন্ন মান। তাহলে এখান থেকে যে আমরা ধরেছি, এখান থেকে এই যে T1 থেকে T0 থেকে T1 পর্যন্ত H1, T1 থেকে T2 পর্যন্ত H2, আবার T2 থেকে T3 পর্যন্ত এটা হচ্ছে H3। তো আমরা কি এটা লিখতে পারি না? এখন বলো তো। তাহলে আমরা ধরি T0 T1 এটা হচ্ছে H1, আবার আমরা লিখতে পারি T1 T2 এটা হচ্ছে H2, আবার লিখতে পারি T2 T3 এটা হচ্ছে H3।
এখন আমরা মজার বিষয়গুলো পাবো। দেখো মজার বিষয়টা কি, এখান থেকে যে P0 T0 এটার মানে এটাকে আমরা বলতে পারবো কুটি এফ অফ x0। সেই কাজটাই করব। দেখো আবার P0 T0 এটার সমান এফ অফ x0। আবার যদি লিখি P1 T1 এটার সমান আমরা দেখতে পারবো এফ অফ x1। আবার হচ্ছে P2 T2 এটার সমান আমরা দেখতে পারবো এফ অফ x2। এগুলো তো তোমরা বুঝতে পারতেছ। এখন যদি আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে একটু দেখাই, আমরা যখন, তোমরা তো জানো যে একটা জিনিস ঢালটা কী জিনিস, আমি এটা একটু এক্সপ্লেন করব। কোনো বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, ভালো করে লক্ষ্য করো, কোনো বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই তাহলে সেই বিন্দুতে প্রথমে স্পর্শক আঁকতে হয়। তাহলে এখন এখান থেকে দেখো P0 বিন্দুতে ঢাল, কি বললাম, P0 বিন্দুতে ঢাল P0 ইকুয়াল টু, এখান থেকে চিত্র, আমরা এখানে একটা কথা জানি। দেখো একটি সরলরেখা তার ধনাত্মক অক্ষের সাথে, তার ধনাত্মক এক্সের ধনাত্মক অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট এর সমান হচ্ছে ঢাল। ঢালটা কি? ঢালটা হচ্ছে একটি, যে বিন্দুতে একটি স্পর্শক আঁকবো সেই সরলরেখার এক্সের ধনাত্মক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি হবে, তার ট্যানজেন্টের সমান। আমার কথা কি বুঝলে? আরেকবার বলি, মনোযোগ দাও। আমরা জানি কোনো বিন্দুতে যদি ঢাল নির্ণয় করতে যাই তাহলে সেখানে প্রথমে একটা স্পর্শক আঁকতে হয়। আমাদের এখানে স্পর্শক হচ্ছে P0 T1। আচ্ছা, তাহলে ঢালটা কি? ঢালটা হচ্ছে সরলরেখার এক্সের ধনাত্মক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি হয় তার ট্যানজেন্টের সমান। তাহলে আমরা এটা লিখতে পারবো, এখানে x P T1 P0, তাহলে এখানে আমরা লিখতে পারবো tan x T1 P0। এটা হচ্ছে ঢাল। তাহলে এখানে ঢালের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আর একটা জিনিস দেখাই, ভালো করে লক্ষ্য করো। একটা জিনিস বুঝলে বাকিগুলো সব পারবে। তো এটা যদি এটা যদি লম্বা হয় তার মানে এখানে একটা 90 ডিগ্রি, তাই না? আমরা কোনটা নিয়ে আলোচনা করব? এই কোণ নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা পেলাম কোনটা? পেলাম হচ্ছে এই কোণটা নিয়ে পেলাম। কিন্তু ধনাত্মক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি হয় তার মানে এই কোণটা পেয়েছি, কিন্তু এই কোণটা পাইনি। কিন্তু তার মানে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই, 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই তাহলে তো আমরা এই কোণটা পাচ্ছি, তাই না? ভালো করে লক্ষ্য করো, ওটা 180 ডিগ্রি, এখান থেকে আমরা এই কোণটা বাদ দিলাম, তার মানে কিন্তু এই কোণটা পেয়ে যাচ্ছি। আমরা এই কোণটা নিয়ে কেন নিব? কারণ হচ্ছে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে tan থিটার মান আমরা সহজেই বের করতে পারবো। এই জন্য যদি কোনো বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস না করলে বুঝে নিব যে তোমরা বুঝছো। তাহলে এখানে আমরা লিখতে পারি tan 180 ডিগ্রি থেকে, মানে পাই থেকে আমরা বাদ দিব P0 T1 T0। ওকে, এটা বাদ দিলাম। তাহলে তোমরা তো এটা জানো যে tan 180 ডিগ্রি মাইনাস থিটার সূত্র কি? মাইনাস tan থিটা, P, এটা হচ্ছে একটা কোণ P0 T1 T0। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে মাইনাস tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত? লম্ব হচ্ছে এখানে হচ্ছে এফ অফ x0 আর ভূমি হচ্ছে h1। এটা তো আমি তোমাদেরকে দেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের লম্ব আর ভূমি হচ্ছে এই যে h1। বুঝতে পারলে? সেই কাজটাই করলাম, আর এখানে কিছুই করিনি। তাহলে এখানে এখন একটা মজার জিনিস লিখব। মজার জিনিসটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য অন্তরজ বা ডেরিভেটিভ ব্যবহার করা। এটা কি তোমরা জানো? কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয়ের জন্য আমরা ডেরিভেটিভ ব্যবহার করব, অন্তরজ ব্যবহার করব, কারণ রেখার প্রথম ডেরিভেটিভ ওই বিন্দুতে স্পর্শকের ঢাল হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা লিখতে পারি P0 বিন্দুতে গ্রাফটির ঢাল f'(x0)। তাহলে এটা যদি ঢাল হয়, তাহলে আমরা এটা সমান কি এটা লিখতে পারবো না? অতএব
এ প্রাইম অফ এক্স জিরো ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স জিরো, আর এখানে এইচ ওয়ান। আর এখান থেকে যদি আমরা এইচ ওয়ানটাকে আলাদা করে লিখি তাহলে এইচ ওয়ান সমান আমরা পাবো মাইনাস এফ অফ এক্স জিরো ডিভাইডেড এফ প্রাইম এক্স জিরো। তাহলে এইচ ওয়ানের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কী ধরবো, ধরি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ। এটাকে তোমরা জানোই, এটা আমরা আগে ধরে নিয়েছি। যখন কোনো একটা নির্দিষ্ট আসন্ন মান নির্ণয় করব তখন হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স জিরো প্লাস এইচ, এটা আগেও ব্যাখ্যা করছি। তাহলে এখানে শুধু আমরা এইচের মানটা বসাই দেবো, এক্স জিরো এই মাইনাসে প্লাস মাইনাস মাইনাস, এখানে এইচের মান হচ্ছে এফ অফ এক্স জিরো এফ প্রাইম এক্স জিরো। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট কাহিনী, এটাই হচ্ছে নির্দিষ্ট সূত্র। তোমরা কি বুঝতে পারতেছ? এখন আমরা অনুরূপভাবে একটা কথা লিখব, অনুরূপভাবে ত্রিভুজ P1 T1 T2 হতে পাই। মানে হচ্ছে এই যে এই ত্রিভুজ থেকে P1 T1 P2 এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এই একই রকম করে আমরা পাবো, এখানে পাইছি H1, তার মানে এখানে পাবো H2 মাইনাস এফ অফ x1 এফ প্রাইম x1, এটা পাবো। এখন এখানে যদি এইচের মানগুলো আমরা ব্যবহার করি তাহলে কি পাবো, দেখো ধরি x2 ইকুয়াল টু x1 প্লাস h2, এখানে h1 h2 এর মান যদি এখানে বসাই দেয় মাইনাস এফ অফ x1 এফ প্রাইম x1, এই মানগুলো পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা জানি h2 ইকুয়াল টু x1 প্লাস h2, এটা লিখলে হবে না লিখলে হবে, হ্যাঁ। আমরা এরকম করে পরের ত্রিভুজে যত চলে যাই, আমরা এই ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, এই ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, আবার এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব, এইভাবে চলতে 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 শেষ পর্যন্ত আমরা এই বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমরা শেষ পর্যন্ত আর লিখতে হবে না, এখন লিখব এই পদ্ধতিতে অগ্রসর হয়ে আমরা পাই এক্স আর প্লাস ওয়ান, মানে এটাকে তোমরা যদি আর ধরো তাহলে এটা হচ্ছে x2, এটাকে যদি r1 ধরো বা r ধরো এটাকে হচ্ছে r প্লাস ওয়ান, এটা হচ্ছে r এক্স অফ r এ প্রাইম এক্স আর। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট নিউটন-র্যাপসন মেথডের সূত্র। জ্যামিতিক ব্যাখ্যাটাকে যদি তোমাদের কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবে। বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো নিশ্চয় সাউন্ড পাচ্ছ, তাই না? আচ্ছা, আজকে আর আলোচনা করব না, আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে নিউটন-র্যাপসন মেথড, 2 নম্বর হচ্ছে নিউটন-র্যাপসন মেথডের সীমাবদ্ধতা, 3 নম্বর আলোচনা করলাম হচ্ছে নিউটন-র্যাপসন মেথড পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য। আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।